আমি জানি যে গল ব্লাডার রিলেটেড কোনো প্রবলেম না হলে কেউ এই ভিডিওটা দেখবে না। তো আমার ক্ষেত্রেও তাই। গল ব্লাডার স্টোন সার্জারি কিংবা গল ব্লাডারে কোনো প্রবলেম হলে তবে কিন্তু আমরা ইউটিউবে এই ধরনের ভিডিও খুঁজি, এবং আমিও সেটাই খুঁজেছিলাম। আজকে আমার এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমি জানতামই না যে আমার গল ব্লাডারে কোনো প্রবলেম আছে। রিসেন্ট আমার গল ব্লাডার সার্জারি হয়েছে, এবং সেই সার্জারির দরুন আমি অনেক কিছু জানতে পেরেছি। এবং স্বাভাবিকভাবেই যখন ধরা পড়েছিল আমি ইউটিউবে প্রচুর ভিডিও সার্চ করেছি, কিন্তু আমি বেসিক্যালি কোনো ভিডিওতেই সেরকম ইনফরমেশন পাইনি। তাই আমার মনে হলো যে যারা ফার্দার ভবিষ্যতে এরকম প্রবলেমে পড়বে তারা যেন আমার এই ভিডিওটা দেখে, কারণ এখানে আমি একদম কাট টু কাট যেগুলো নেগেটিভ এবং পজিটিভ দুটোই এখানে বলবো। আমি নেগেটিভ খুব একটা পাইনি। এবার আসি আমার কথায়। সেটা হচ্ছে যে আমার গ্যাসের সমস্যা খুব একটা ছিল না, তবে একদমই যে ছিল না তা নয়, হতো। সেটা খুব কলেজ লাইফের অনেকটা পরের দিকে। এবং এবার বলি গল ব্লাডার স্টোনটা কেন হয় সেটা আগে বলি। সেটা হচ্ছে গল ব্লাডার স্টোন হওয়ার কারণ অনেক আছে। 1 নম্বর কারণ হচ্ছে হরমোনাল চেঞ্জ, যেটা মেয়েদের সব থেকে বড় প্রবলেম। 1 নম্বর হচ্ছে হরমোনাল চেঞ্জ। সো এটা কিছু করার নেই। 2 নম্বর হচ্ছে অনেকক্ষণ যদি কেউ না খেয়ে থাকে। এটা আমার ক্ষেত্রে হতে পারে, কারণ আমি ছোটোবেলা থেকে অনেকক্ষণ না খেয়ে থেকেছি। আমি জল খাবার স্কিপ করতাম, ব্রেকফাস্ট খেতাম না, হয়তো সেটাও একটা মেজর কারণ হতে পারে আমার জন্য। 2 হচ্ছে যারা অনেকক্ষণ না খেয়ে থাকে তাদের এটা হতে পারে। 1 হচ্ছে হরমোনাল চেঞ্জ, আর হচ্ছে যারা খুব বেশি ফ্যাটি ফুড খায়, বার্গার, চিজ, পিৎজা এই ধরনের খাবার যারা বেশি খায়। আমি খুব একটা সেরকম ধরনের খুব একটা বেশি খেতাম না। মানুষ যেমন নর্মাল খায় আমি তার থেকেও কম খেতাম, সেটা আলাদা কথা। আমি ডায়েটে ছিলাম, ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে। সেটা হচ্ছে এপ্রিল মাস থেকে, কারণ আমি অনেকটা হিউজ ওভারওয়েট হয়ে গেছিলাম। সেখান থেকে 7 কেজি ওজন কমিয়েছি। তো আমিও ফাস্টিং করতাম। তো ফাস্টিং এপ্রিল মে শেষের দিকে আর কি আমি হঠাৎ ফিল করি যে আমার পেটের ডান দিকে একদম বুকের নিচটায় ব্যথা করছে, মানে ঠিক ব্যথা নয়, একটা চাপ চাপ ভাব। তো আমি ভেবেছিলাম যে হয়তো গ্যাস ট্যাস হয়েছে, গ্যাসের ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। গ্যাসের ওষুধ খাওয়ার পরও দেখলাম কমছে না। সারাদিন ধরে ওই একটা চাপ মতো ব্যথা, কন্টিনিউ অস্বস্তি হয়ে আছে। তো সবাই যেরকম করে আমিও তেমনি করেছি, গুগলে গিয়ে সার্চ করেছি যে কোথায় অ্যাপেন্ডিক্স থাকে। সবার প্রথমে হয়েছে আমার অ্যাপেন্ডিক্স হয়েছে, দেখলাম অ্যাপেন্ডিক্স ওখানে থাকে না। তো যাই হোক, ভাবলাম লিভারে হয়তো ফ্যাটি লিভার হয়েছে, লিভারে কোনো সমস্যা। 2 দিন 3 দিন এরকম ব্যথা ছিল। আমি সাই নিয়ে হেঁটেওছি, আমি মোটামুটি অনেকগুলো স্টেপই হাঁটতাম, ব্যথা নিয়েই হেঁটেছি। তারপর ভেবে দেখলাম না এবার ডাক্তার দেখানো উচিত। তো আমাদের এখানে লোকাল যে ডাক্তার আছে যিনি আমাকে এমনিই দেখেন, তার কাছে গিয়ে আমি বলি যে আমার হয়তো অ্যাপেন্ডিক্স হয়েছে, আমাকে একটু দেখো। তো সে পেটে হাত দিয়ে দেখে, বলে না অ্যাপেন্ডিক্স তো মনে হচ্ছে না, আমি তো কিছু পেলাম না, তুই একটা ইউএসজি করে নে। মানে আমার গ্যাসের ওষুধ খেয়েও ওই চাপ চাপ একটা ব্যথা সেটা কমছিল না, কন্টিনিউ ওই জায়গাটাই হয়েছিল, পেটের ডান দিকে ওপরের দিকটা। তো আমি ইউএসজি করি। এবার যে ইউএসজি করে তার মুখের এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পেরেছিলাম কিছুটা প্রবলেম হয়েছে, কিন্তু সে তো সেখানে কিছু বলবে না। তো ইউএসজি রিপোর্ট পাওয়ার 2 দিন পর যখন ডাক্তারকে দেখাতে যাই, তার আগেই দেখে নিয়েছি যে গন্ডগোল আছে গল ব্লাডারে। ডাক্তার বললো কিছু করনি, এবার অপারেশন ছাড়া কোনো উপায় নেই, অপারেশন করতেই হবে। সো আমার লাইফে ফার্স্ট অপারেশন, মানে আমি জীবনে কোনোদিন হসপিটালে থাকিও নি, যাইও নি, নর্মাল টুকটাকের জন্য গেছি। অপারেশন ফার্স্ট টাইম লাইফে। ও মাই গড, আমার তো হয়ে গেছে। এবার আমার অপারেশনে খুব একটা টেনশন ছিল না, আমি জানি অপারেশন চুটকিতে হয়ে যায়, আর ল্যাপ্রোস্কোপিক যেহেতু হবে। কিন্তু আমার টেনশন ছিল হচ্ছে অপারেশনের পরে রিকভারি টাইমটা। আমার খুব টেনশন ছিল যে তখন কি হবে, আমার পেটে ব্যথা করবে হয়তো খুব বেশি, আমি হয়তো পারবো না। তো যাই হোক, আমাদের এখানে একটা প্রাইভেট হসপিটালে কথাবার্তা বলা হয়, একজন সার্জনকে দেখানো হয়। সেই দিনকেই সে দেখে বলে অপারেশনই করতে হবে। তুই কী খেয়েছিস, তোকে তো অপারেশনই করতে হবে। তো আমি বললাম যে তাহলে ডেট দিয়ে দাও। এবার অপারেশন তো এরকমভাবে হয় না। আমার হচ্ছে 4 mm আর 6 mm এরকম স্টোন ছিল অনেকগুলো। আর তোমাদের বলে রাখি, গল ব্লাডার স্টোন হলে কিন্তু অপারেশন ছাড়া আর কোনো গতি নেই। খুব ছোট স্টোন থাকলে শুনেছি ওষুধে ঠিক হয়ে যায়, কিন্তু খুব ছোট স্টোন থাকা অবস্থায় কিন্তু ধরা পড়ে না। যখন ধরা পড়বে তখন ধরে নেবে গন্ডগোল। অনেকে তো শুনেছি বমি হয়, পেটের অসহ্য যন্ত্রণা, আমি তার থেকে বেঁচে গেছি, আমি অনেক আগে ধরতে পেরেছি ব্যাপারটা। তো ডাক্তার বললো অনেকগুলো টেস্ট করতে হবে, 4-5 দিন পর ডেট দেবে।
তো আমি টেস্ট করলাম, সব রকম টেস্ট হয়। এবার বলি যে গলব্লাডার সার্জারি যদি তোমাদের স্টোন ধরা পড়ে, সার্জারি তো তোমাদের করতে হবে, সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কারণ তোমাকে জানতে হবে গলব্লাডারে যখন একবার তোমার স্টোন হয়ে গেছে তার মানে গলব্লাডার এমনি তোমার কাজ করছে না। আর সার্জারি করে বাজে জিনিসটা বাদ দিয়ে দেওয়াই ভালো বডি থেকে, সেটা নিয়ে ভয় পেও না। আমি ভয় পেয়েছিলাম কারণ অপারেশন থিয়েটারে ফার্স্ট টাইম যারা যায় তাদের ভয় লাগে, সে যতই বুকের পাটা থাকুক যতই বলুক যে ভয় লাগে না, এটা কিন্তু খুব বাজে কথা। তো অনেক রকম টেস্ট হয়, হ্যাঁ, তোমার ইকো হয়, রক্তে নানা রকম টেস্ট হয়, তারপর ইসিজি হয়, নানা রকম টেস্ট। ওই টেস্ট করতে গিয়ে অর্ধেক ভয় লেগে যায়। তো টেস্ট রিপোর্ট সবই নর্মাল ছিল, অ্যানাস্থেশিয়া টেস্ট হয়। তো যাই হোক, আমার 4-5 দিন পর ডেট থাকে এবং আমি জেনে আসি যে ওদিনকে আমার কী কী করতে হবে। আমাকে ডাক্তার বলেছিল যে সকালবেলা যেদিনকে অপারেশন হবে, আমার 8 তারিখে ডেট ছিল, যেদিনকে অপারেশন হবে সেদিনকে 7:30টার মধ্যে জলখাবার খেয়ে নিতে, মানে রুটি তরকারি খুব হালকা ডালিয়া টাইপের কিছু খেয়ে নিতে। তারপর আর 7:30টায় লাস্ট খেতে হবে সকালবেলা, আর 9:30টার পর জল খাওয়া যাবে না। আর আমার অপারেশনটা করা হবে বলেছিল ওই 3-4টে নাগাদ। তো যাই হোক, সেই হিসেব মতো আমার ডেট চলে এলো। আমি জিজ্ঞাসা করলাম যে আমাকে কী কী করতে হবে। বলেছিল যত হালকা পাতলা খাওয়া যায়, না খেয়ে থাকলে নাকি খুবই ভালো, কিন্তু ডাক্তার আমাকে বলেছিল খেতে হালকা পাতলা। তো আমি সেরকম আরও অনেক কিছু বলেছিল, যেমন হচ্ছে সার্জারির সময় তোমায় কিন্তু পুরো ভ্যাকসিন করে যেতে হবে, সেটা ওরাই করে দেয়। এবার আমার যেহেতু প্রথমবার, বুঝতেই পারছো খুবই সমস্যা, আমি নিজে থেকেই করে গেছিলাম। পেট ফেটের সব ভ্যাকসিন করতে হয়, সেটা আমি করেই গেছিলাম। স্বাভাবিক লজ্জা লাগারই কথা, যারা করতে পারে, আমি করেই গেছিলাম। আর খাওয়ার ব্যাপারটা জেনে গেছিলাম, কিছু আনতে হবে কিনা। হ্যাঁ, ব্যাগ তোমায় রাখতে দেবে, তোমাকে চিরুনি, গার্ডার, পয়সা করে রাখতে দেবে না, এসব রাখতে দেবে। তুমি ওয়াইপস রাখতে পারো মোছার জন্য, আর কিছু রাখতে দেবে না। তো যাই হোক, আমি সেরকমভাবে আমার মঙ্গলবার ডেট পড়েছিল 8 তারিখ। তো আমি সকালবেলা, তার আগের দিন রাত্রিবেলা আমি ডাক্তারকে ফোন করি। তো ডাক্তার বলে, এ বাবা আমার তো ওই সময় কোনো স্লট নেই, তোর মনে হচ্ছে অপারেশন করতে করতে 7টা বেজে যাবে, তুই 7:30টায় খাস না, তুই 9:30টার সময় খাস লাস্ট, আর 12টার পর আর জল খাবি না। তো তাই করলাম, 9:30টার সময় আমি রুটি তরকারি খেয়েছিলাম, আর 12টার সময় লাস্ট জল খেয়েছিলাম। তারপর আমাকে যথারীতি হসপিটালে ভর্তি করা হয়। আমি ভর্তি হতে যাই, ভীষণ ভয় লাগছিল স্বাভাবিকভাবে। ল্যাপ্রোস্কোপিকই করা হয় আমাকে, দুটো হয়, একটা ওপেন একটা ল্যাপ্রোস্কোপি। বেশিরভাগই এখন ল্যাপ্রোস্কোপিকই হয়, আমারও ল্যাপ্রোস্কোপি হয়েছে। ভর্তি হলাম, তারপর ওখানে গিয়ে যেহেতু ওটি ফাঁকা ছিল না, তারপর হঠাৎ খবর আসে ওটি ফাঁকা আছে। আমাকে সন্ধ্যের আগেই, মানে 4টে 4:30 নাগাদই আমাকে নিয়ে যাওয়া হয় তাড়াহুড়ো করে, যে ফাঁকা আছে, আমার এখনই অপারেশন হবে। যথারীতি তো আমাকে ভর্তি করা হয়, আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। তার আগে প্রচুর ইঞ্জেকশন দেওয়া হয় এবং আমি জিজ্ঞাসা করি নার্সকে যে আমার কি অপারেশনের পর খুব ব্যথা করবে? বলে একটু তো হবে, কিন্তু অসুবিধা নেই, যেহেতু পেন কিলার দেওয়া হয় অতটা বোঝা যায় না। আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। জীবনে ফার্স্ট টাইম অপারেশন থিয়েটারে ঢুকে আমি দেখি আমার ডাক্তার বসে আছে এবং সাথে অনেক ডাক্তার। আমি সবার প্রথমে একটাই প্রশ্ন করি যে আমাকে কি স্পাইনাল অ্যানেস্থেশিয়া দেওয়া হবে, নাকি এই হাতে যে ক্যানোলা করা হয়, অনেকে বলে ক্যানোলা করলে খুব লাগে, আমার খুব একটা লাগেনি, যেরকম ইঞ্জেকশনে সুচ দেওয়ার মতো লাগে আমার ঠিক সেরকমই লেগেছিল। আমার হাতের এখানটায় করা হয়েছিল, পাওয়া যাচ্ছিল না বলে। আমাকে কি এখান থেকে দেওয়া হবে নাকি আমাকে স্পাইনাল? বলো তোকে স্পাইনালই করা হবে। তো স্বাভাবিক সবার যেরকম প্রশ্ন থাকে, আমিও সেই প্রশ্নটা করেছিলাম যে স্পাইনাল অ্যানেস্থেশিয়া দিয়ে করলে শুনেছি নাকি সারা জীবন কোমরের ব্যথা হয়। বলছে তোকে এসব বাজে কথা কে বলেছে, ঠিকঠাক এক্সারসাইজ করলে, ওয়েট ঠিক থাকলে অত ব্যথা ট্যাথা করে না, এই আমাকে বলা হলো। আর আমাকে অ্যানেস্থেশিয়া যে ডাক্তার ছিল সে জিজ্ঞাসা করলো তোকে কোনটা দেবো, মুখে দেবো এটা অক্সিজেন নাকি নাকে দেবো? তখন আমি বললাম আমি নাকে কিছু চাপা দিয়ে বেশিক্ষণ থাকতে পারি না, তো আমি বুঝতে পারছি না কোনটা দিলে ঠিক হবে। বলে তোকে তাই নাকেরটাই দিই, ওই নাক দিয়ে যে দেয় না অক্সিজেন, আমাকে সেটাই দেওয়া হয়। তারপর বলা হয় উঠে বসো। তারপর কি হয় আমি জানি না, আমাকে ইঞ্জেকশনটা দিয়েছিল কিনা সেটাও আমার মনে পড়ছে না। আমি উঠে বসতে বলেছিল, পিঠে ইঞ্জেকশন দেবে আর কি স্পাইনালে। তারপর আমাকে আর কিচ্ছু মনে নেই। ও আরেকটা কথা, আমাকে অপারেশন টেবিলে নিয়ে যাওয়ার আগে অনেকক্ষণ বাইরে রেখেছিল বাড়ির লোকের সঙ্গে দেখা করার জন্য, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। তারপর তো আমার কিচ্ছু মনে নেই। তারপর আমি শুনেছি আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে আমার অপারেশন হয়ে যায়। তারপর যখন আমার জ্ঞান ফেরে আমি বুঝতে পারি পেছন থেকে আমার হাজব্যান্ড বলছে যে কি ঠিক আছে তো সব, তো তোমার তো অপারেশন হয়ে গেছে। আমি তখনও না বুঝতে পারছি না অপারেশন হয়েছে কিনা।
তো আমি তখন একটা কথাই বলেছি, তখন আস্তে আস্তে জ্ঞান ফিরছে আর কি। তো আমি বলছি আমার অপারেশন হয়ে গেল, আমাকে তো নিয়েই গেল না। তখন আমি হঠাৎ করে মানে আমাকে তো পুরো ঢাকা দেওয়া ছিল, আমি পায়ের কাছে এরকম হাত দিয়ে টিপে টিপে দেখলাম যে আমার পাটা এবং কোমরের নিচ পেট থেকে আর কি পা অবধি বেলুনের মতো একটা ফোলা ফোলা মতো ভাব, মানে কোনো ফিল নেই, মনে হচ্ছে একটা বেলুনের মধ্যে জল ভরে রাখলে তার মধ্যে যদি হাত দিয়ে এরকম এরকম করলে ঠিক যে ফিলিংসটা হয়, আমারও ঠিক সেটাই হয়েছে। আর আমার বর বলছে এই হাত দিও না, সবে অপারেশন হয়েছে। তাই বলছে আমাকে কখন নিয়ে গেল, আমাকে তো নিয়েই গেল না, মানে তখন তো আমার সেন্সটাই কাজ করছে না। তারপর আমাকে বেডে দেওয়া হয় আস্তে আস্তে। তখন তো জ্ঞানের সাথে কিছু বুঝি না, আমার বরের সাথে কথা বলি, তারপর তো ওরা চলে যায়, কারণ বেশিক্ষণ থাকে না ওরা। আমি নার্সকে বারবার বলি আমার যদি রাত্রিবেলা ব্যথা করে কী হবে, বলছে কোনো ব্যথা করবে না, যদি ব্যথা করে আমরা ওষুধ দিয়ে দেবো। আর সেই যে 12টার সময় লাস্ট জল খেয়েছে, তারপর থেকে কিন্তু কোনো জল খেতে দেওয়া হয় না, পেট পুরো ফাঁকা, জলও দেবে না, কিন্তু তোমাকে স্যালাইন দেবে। আমার মনে আছে আমাকে 4 বোতল স্যালাইন দেওয়া হয়েছিল। কিন্তু যেটা তোমাকে কেউ কখনো বলবে না, এবং আমি কোনো ভিডিও এটা দেখিনি, যেটা হচ্ছে যে ল্যাপ্রোস্কোপিকে 4টে ফুটো হয়, একটা বুকের ঠিক মাঝখানে, একটা নাভির ওপরে, আর একটা ঠিক যেখানটা গলব্লাডার থাকে ডান দিকে, ওখানে একটা, নিচে একটা। আর গলব্লাডারের ঠিক নিচে একটা জায়গা থাকে যেখানে কিন্তু তোমার একটা ড্রেনেজ পাইপ লাগানো থাকে, যেখান দিয়ে তোমার বাজে রক্তটা বেরিয়ে একটা বোতলে ভরা থাকে। সেই ড্রেনেজ পাইপটা সবসময় তোমার বডির সঙ্গে আটকানো থাকবে। সেটাই ছিল সব থেকে কষ্টকর। মানে অপারেশনের পরের দিন যখন বাথরুম যেতে হয়, ওটাকে নিয়েই সাথে যেতে হয়, ওইটাতেই বারবার খ্যাচ খ্যাচ করে লাগছিল ব্যথা, ওটাই সব থেকে প্রবলেমেটিক। আর ব্যথা বলতে আমি সেরকম ব্যথা বুঝতে পারিনি, যে সবসময় ওষুধ দেওয়া হয়, কিন্তু পেটের মধ্যে সবসময় একটা চাপ চাপ, যেহেতু ব্যান্ডেজ করা থাকে স্বাভাবিকভাবে, সবসময় মনে হয় পেটটা টাইট হয়ে আছে। আর খেতে বসলে সবসময় লাগতো, যেহেতু একটা পাইপ তোমার পেটের ভেতর থেকে বেরিয়ে আছে, তুমি খেতে বসতে তোমার পেটে লাগতো, ঠিক মতো বসা যেত না, খাওয়া যেত না, কষ্ট হয়েছে ওই সময়। তবে হসপিটালে 2 দিন রাখে, 2 রাত্রি রাখতে হয়, হয়তো ড্রেনেজ পাইপটার জন্য 2 রাত্রি হসপিটালে থাকতে হয়। ওটাই আমার কাছে সব থেকে খারাপ লেগেছে, জীবনে কখনো হসপিটালে থাকিনি, খুবই প্যাথেটিক হসপিটালে থাকা। কারণ হসপিটালে থাকলে তোমার কোনোদিন ঘুম হবে না, সারাক্ষণ চোখের সামনে আলো জ্বলে, নার্সরা নিজেদের মতো কথা বলে, তোমার ঘুম কখনোই হবে না, তুমি আশা করো না তুমি ওষুধ খেয়ে তুমি ঘুমোবে। তারপর আমাকে তো সারা রাত্রি জল দেওয়া হয়নি, রাত্রির দিকে হয়তো 1:30-2 নাগাদ আমাকে জল দেওয়া হয়েছিল, এমনি স্যালাইন তো চলে। আবার পরের দিন সকাল থেকে আমাকে নর্মাল ডায়েট দিতে বলা হয়েছিল, কিন্তু প্রথম দিন আমাকে পরের দিন সকাল থেকে গলা ভাত, তরকারি, মাছ, ওগুলো নর্মাল, কিন্তু ভাতটা গলা দেওয়া হয়েছিল, একদম গলা গলা সব। আর রাতেও আমাকে গলা ভাতই দেওয়া হয়েছিল প্রথম দিনটা। আর সেকেন্ড হচ্ছে তোমার পটি হবে না, এটা খুব স্বাভাবিক ঘটনা, তুমি পেটে চাপ দিয়ে কিছু করতেও পারবে না, কারণ যেহেতু তোমার পেটে সেলাই থাকবে। তার পরের দিন একটু বেটার লেগেছিল, পরের দিন ছেড়ে দেওয়ার কথা, 2 রাত্রি থাকার পর, অপারেশনের দিন রাত্রি আর পরের দিন রাত্রি। তারপরের দিন সকালবেলা যেদিনকে আমাদের ছেড়ে দেওয়ার কথা, সেদিনকে আমি দেখলাম পেটের ব্যথাটা একটু কম কম লাগছে। ড্রেনেজ পাইপটা খুলে দেওয়ার দিন সেটা, নার্স যখন ড্রেনেজ পাইপটা খুলে দিল, যখন পাইপটা খোলে তখন কিন্তু ব্যথা লাগে তখন। ড্রেনেজ পাইপটা খোলার পর যখন ড্রেসিং করে দেয়, তারপর 7 দিন পর আমাকে লিখে দেওয়া হয় যে ঘরে নার্স এসে ড্রেসিং করে দেবে। তো সেরকমভাবেই ড্রেসিং করে দিত, একদিন অল্টারনেটিভ ডেতে এসে ড্রেসিং করে দিত। 10 দিন পর বোধহয় 9 নম্বর না 10 দিন পর আমার সেলাই কাটা হয়। এবার আসি তার পরের কথায়। অনেকেই প্রশ্ন করবে যে এতে প্রাইস কীরকম লাগে। দেখো, প্রাইভেট হসপিটালে মোটামুটি 2 রকমভাবে হয়, একটা হচ্ছে ক্যাশে হয়, একটা হচ্ছে মেডিক্লেমে হয়। আমাদের মেডিক্লেম ছিল না, ক্যাশে হয়েছে, তাই আমার মোটামুটি ওই 39 to 40,000-এর মধ্যে হয়ে গেছে। আর যারা মেডিক্লেমে বা এরকম দেবে তাদের কিন্তু 50-র কাছাকাছি লাগবে অ্যাপ্রক্স। আর প্রাইভেট সরকারি হসপিটালটা আমি ঠিক জানি না, তাই বলতে পারছি না। তো 2 রাত্রি থাকার পর আমাকে ছেড়ে দেওয়া হয়, আর বলা হয় যে একদম নর্মাল ডায়েট খেতে, মানে যেখানে তেল ঝাল মশলা কম থাকবে। নর্মাল সবই খেতে বলেছিল ডাক্তার আমাকে, শুধু তেল ঝাল মশলা কম খেতে বলেছিল, ফ্যাটটা কম খেতে বলেছিল। ওষুধ দিয়েছিল 7 দিনের, ড্রেসিং তো করতোই একদিন অন্তর অন্তর বাড়িতে এসে নার্স। আর প্রবলেম বলতে তোমার কনস্টিপেশনের প্রবলেম হবে, এটা হবে, কিছু করার নেই। তারপরে হচ্ছে এমনি ব্যথা হবে না, তবে মাঝে মাঝে মোচড় দেবে তোমার ওই ব্যথাগুলোতে, কাটা জায়গাগুলোতে। এখন আমার অপারেশন হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে। এখন যদি আমাকে জিজ্ঞাসা করো আমার কী প্রবলেম, আমি বলতে পারি যে আমার ওই কাটা জায়গাগুলো মাঝে মাঝে মোচড় দিয়ে ব্যথা করে, যেটা ডাক্তার বলেছে খুবই নর্মাল হবে।
আমাকে এখন বলেছে ভারী কাজ না করতে, নিচু না হতে এবং পেটে চাপ পড়বে এমন কোনো কাজ না করতে। মানে আমি এক্সারসাইজ করতে পারবো না, কোনো ভারী জিনিস তুলতে পারবো না, ওয়েট ওঠাতে পারবো না। হাঁটতে চলতে পড়েছে নর্মালি, কিন্তু নিচু হয়ে আমি কোনো কাজ করবো না, তাহলে নাকি হার্নিয়া হয়ে যাওয়ার সমস্যা হতে পারে। দরকার নেই বাবা, 3 মাস আমাকে বলেছে অন্তত এইভাবে থাকতে, আমার 2 মাস হয়েছে। আমি মোটামুটি সবই করছি, কিন্তু নিচু করতে পারছি। নিচু হওয়ার যে কাজগুলো সেগুলো তো হচ্ছে না। তবে এইটুকু বলতে পারি, অপারেশনের পরে তোমাকে হেল্পিং হ্যান্ড একজন লাগবে, যে তোমাকে স্নান করিয়ে দেবে, হাত পা মুছিয়ে দেবে। কিছু করার নেই, কারণ তুমি বেন্ড হতে পারবে না, তুমি একা কিছুই করতে পারো। তখন তোমার সেলাই কাটা হবে, তোমাকে অন্তত সেই সময় একটা হেল্পিং হ্যান্ড লাগবে। এবার ল্যাপ্রোস্কোপি তাড়াতাড়ি হয়ে যায়, ব্যথা সেরকম লাগে না, রিকভারি টাইমে একটু ব্যথা হতে পারে। আমার হয়েছে, আমার এখনও মাঝে মাঝে চিনচিন করে জায়গাগুলো। তো এই ছিল আমার ভিডিও। আমার মনে হয় ভিডিওটা করে দেওয়ার কারণ হচ্ছে, যারা গলব্লাডার স্টোন নিয়ে টেনশন করছো তারা এরকম ভিডিও ইউটিউবে খুঁজবেই। সেই জন্য আমি এই ভিডিওটা বানিয়ে রাখলাম। কি কি হয় না হয় কেউ তোমাকে বলবে না, আমি চাই তোমরা যেন এই ব্যাপারগুলো জেনে রাখো। না, আমার মনে হয়েছে আমার সময় যদি এরকম একটা ভিডিও থাকতো আমার খুব হেল্প হতো, কিন্তু আমি সেরকম ভিডিও পাইনি। হ্যাঁ, সার্জারি নিয়ে ভয় পেয়ে কোনো লাভ নেই, হবেই। তুমি একটা অর্গান বাদ দিচ্ছ, তোমার একটু প্রবলেম হবে। আমার সেরকম খাওয়া দাওয়ার তারপরে কোনো প্রবলেম হয়নি, গ্যাসের সমস্যা সেরকমভাবে কোনো বুঝতে পারিনি। তবে একটা টেনশন হয়ে গেছে, ওই যে পেটে একটা ব্যথা থাকে। তো আমি বলবো, যদি তোমাদের ধরা পড়ে অবশ্যই ডাক্তারের কাছে দেখাও। সার্জারি করতে বলে করে নাও, কারণ সার্জারি না করে কেউ যদি ওটা পুষে রেখে দেয়, শুনেছি ওটা থেকে নাকি টিউমার হয়ে ক্যান্সারও হতে পারে। সো এই হলো ভিডিও। আর ফার্দার যদি তোমাদের এই ব্যাপারে কোনো জানার দরকার থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর এই রিলেটেড যদি আর কোনো ভিডিও চাও, সেটাও কিন্তু তোমরা জানতে পারো। তো টাটা, দেখা হবে একটা অন্য ভিডিওতে। আই হোপ তোমাদের এই ভিডিওটা অনেক হেল্প করবে।